এই মবের মাধ্যমেই সরকার বা বিগত আন্দোলনে বিজয়ী একটি শক্তি একটা ত্রাসের রাজত্ব, একটা ভয়ের রাজত্ব তৈরি করছে যে তুমি যদি আমার বিরুদ্ধে প্রতিবাদ করো তাহলে তোমাকে এই মবের ভিকটিম হতে হবে। এবং আজকে মিডিয়া বলেন, বিচার বিভাগ বলেন, সমস্ত অর্গান এই মবের ভয়ে ততস্থ। ডিসি বলেন, এসপি বলেন, টিওনো বলেন, সবাই। আপনার জিনিসপত্রের দামের একটা, সব মানুষ ভয়ের মধ্যে ছিল। যারা অন্যায়কারী, অন্যায় সৃষ্টিকারী, তারা ভয়ে ছিল। ব্যবসায়িক আপনার যারা সিন্ডিকেটরা, তারা পালিয়েছিল, সবাই পালিয়েছে। ওই টাইমটা এমন ছিল যে বাইতুল মোকাররমের খতিব থেকে শুরু করে রাষ্ট্রের প্রধান পর্যন্ত পালিয়েছে, এবং কিস্তিতে কিস্তিতে পালিয়েছে। এই কিস্তিতে কিস্তিতে পলায়নটার জন্য একটা শ্রেণী হয়তো বা রাষ্ট্রের তারা একটা হ্যান্ডস তাদেরকে সহায়তা করেছে। তারা যে কথা বলেছে যে রাষ্ট্রের মঙ্গলের কারণে তাদের এটা করতে হয়েছে। আমরা জানি যে মববাজি এখন জাতীয় জীবনের জন্য একটি নতুন আপদ হিসেবে আবির্ভূত হয়েছে, এবং আমরা প্রতিনিয়তই শিকার হচ্ছি এই মববাজির। গণপিটুনি, চাঁদাবাজি, দখল, রাজনৈতিকভাবে প্রতিপক্ষ করা, ঘায়েল করা এবং ব্যক্তিস্বার্থ উদ্ধারে টার্গেট করে পরিকল্পিতভাবে মববাজি করা হচ্ছে। এক প্রকার বলা যাচ্ছে যে দেশটা এখন মবের দখলে এবং মবের মূলক বলা হচ্ছে। আমি প্রথমেই আপনার কাছে একটু আসতে চাইব এবং জানতে চাইব যে এই যে বলা হচ্ছে দেশটা এখন মবের মূলক, এই মব কারা করছে? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন শুভেচ্ছা, অভিনন্দন। আসলে রাষ্ট্রটা এমন একটা জায়গায় আমাদের অবস্থান করছে, পৌঁছে গেছে তা বলবো না, অবস্থান করছে ফুল স্টপ দিয়ে, যে আমরা ভেবেছিলাম যে 5ই আগস্টের পরে আমাদের অনেক বোধহয় ভাগ্যের পরিবর্তন ঘটবে। আগে যা হয়েছিল, মব আগে যে ছিল না তা না, মব আগেও ছিল। একটা দল আপনার চরমভাবে ওই রাজত্ব সৃষ্টি করতো। ওটাকে মব বলা হতো না, ওটাকে সন্ত্রাসী কার্যক্রম বলা হতো, ওটাকে গুম খুন, আপনার আয়নাঘর, এইসব বলা হতো। তখন সরকারি ছত্রছায়ায় এই কাজগুলো হতো, একটা বিশেষ সরকারি দলের মাধ্যমে এই জিনিসগুলো হতো। কিন্তু যখন রাষ্ট্রের চেঞ্জ আসলো, একটা বড় রেডিক্যাল চেঞ্জ, তখন আমরা ভেবেছিলাম যে এই জায়গা থেকে আমরা উদ্ধার পাবো। আপনি একটা জিনিস খেয়াল করেন, রাষ্ট্র 5ই আগস্টে শেখ হাসিনা পলায়ন করলেন। 6, 7, 8 3 দিন কোনো রাষ্ট্রে সরকার ছিল না। সেই 3 দিন সবচেয়ে বেশি মব হওয়ার কথা ছিল। কিন্তু অলৌকিকভাবে সত্য যে ওই 3 দিন মব হয় না আমি বলবো না, কিন্তু ওই তুলনায়, ওই রেশিও অনুযায়ী শুধু মব না, আপনার জিনিসপত্রের দামের একটা, সব মানুষ ভয়ের মধ্যে ছিল। যারা অন্যায়কারী, অন্যায় সৃষ্টিকারী, তারা ভয়ে ছিল। ব্যবসায়িক আপনার যারা সিন্ডিকেটরা, তারা পালিয়েছিল, সবাই পালিয়েছে। ওই টাইমটা এমন ছিল যে বাইতুল মোকাররমের খতিব থেকে শুরু করে রাষ্ট্রের প্রধান পর্যন্ত পালিয়েছে, এবং কিস্তিতে কিস্তিতে পালিয়েছে। এই কিস্তিতে কিস্তিতে পলায়নটার জন্য একটা শ্রেণী হয়তো বা রাষ্ট্রের তারা একটা হ্যান্ডস তাদেরকে সহায়তা করেছে। তারা যে কথা বলেছে যে রাষ্ট্রের মঙ্গলের কারণে তাদের এটা করতে হয়েছে। রাষ্ট্রের প্রতিদিন এই যে এই মৃত্যু, এই যে তাদেরকে পেলে মেরে ফেলবে, মবের সৃষ্টি হবে, এটা চায় নাই। আচ্ছা, আমরা যদি ধরেও নেই, তাহলে এখন প্রায় 1 বছর হয়ে গেল রাষ্ট্রের, এখন কেন এই মবটা থাকবে? মবটা তো আসলে ঠিক এখন শুরু হয়নি, সেই আমরা কিন্তু 2024-এর সেপ্টেম্বর থেকেই এই মবটা দেখতে পাচ্ছি। আমি এটাই বলছি, এখন পর্যন্ত এটা তো থাকার কথা না। ওই 3 দিন যদি কম হয়ে থাকে, তাহলে এখন একটা রাষ্ট্রে যে সরকার আছে, সেই সরকার কিন্তু কোনো আপনার দলীয় সরকার না। এই সরকারকে প্রত্যেকটা রাজনৈতিক দল, কেউ মৌনতায় সম্মতি দিয়েছে, কেউ সরাসরি সম্মতি দিয়েছে। প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেই দিন অংশগ্রহণ করেছে শপথ গ্রহণ অনুষ্ঠানে। তাইলে আপনার তারা কেন পারছে না বা করছে না, এটা হচ্ছে আমাদের কথা। আপনার কাছে আবারও ফিরে আসছি। আমাদের আরেকজন অতিথি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের সাথে আছেন জাতীয় পার্টির সদ্য নির্বাচিত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। শামীম ভাই, আপনাকে আমরা শুভেচ্ছাও জানাচ্ছি আজকে আপনার এই নবনির্বাচিত যে পজিশনটি, সেটার জন্য। আপনি নিশ্চয়ই জানেন আমাদের আজকের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে মববাজি, চাঁদাবাজি। আমরা সেটাই শুনছিলাম মনি আপার কাছ থেকে। আপনার কাছে আমি সরাসরি জানতে চাই, এই মববাজি চাঁদাবাজির পেছনে কারা আছে? দেখুন, মবের পিছনে আছে হচ্ছে দুষ্কৃতিকারীরা, চাঁদাবাজির পিছনেও আছে দুষ্কৃতিকারীরা। সেটা কোনো দলের পদ হতে পারে। অবভিয়াসলি আমরা বর্তমান গভর্নমেন্টের কোনো পলিটিক্যাল ক্যারেক্টার নেই, অর্থাৎ বর্তমান গভর্নমেন্টের ব্যাকিংয়ে কোনো পলিটিক্যাল পার্টি নেই। এটা আর্মি ব্যাক গভর্নমেন্ট না, পুলিশ বিচ্ছিন্নভাবে আছে।
এই সরকারের শক্তি হচ্ছে এই মব, এবং মবগুলোকে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না। এই মবের মাধ্যমেই সরকার বা বিগত আন্দোলনে বিজয়ী একটি শক্তি একটা ত্রাসের রাজত্ব, একটা ভয়ের রাজত্ব তৈরি করছে, যে তুমি যদি আমার বিরুদ্ধে প্রতিবাদ করো তাহলে তোমাকে এই মবের ভিকটিম হতে হবে। এবং আজকে মিডিয়া বলেন, বিচার বিভাগ বলেন, সমস্ত অর্গান এই মবের ভয়ে ততস্থ। ডিসি বলেন, এসপি বলেন, টিওনো বলেন, সবাই। অর্থাৎ একটি রাজনৈতিক দল থাকলে যেভাবে দলের আধিপত্য বিস্তার করে, মব সেভাবে আধিপত্য বিস্তার করছে। এবং খুব দুঃখজনক বিষয়, আদালত পাড়ায় মব হচ্ছে। এবং এটি যে জায়গাটি সবচেয়ে পবিত্র, যে জায়গাটা সবচেয়ে বেশি নিরাপত্তা থাকার কথা, সেখানে দেখা যাচ্ছে আমি দুদিন আগেও দেখলাম নাইমুর রহমান দুর্জয়কে যখন মব অ্যাটাক করেছে, 50-60 জন পুলিশ তাকে নিয়ে পালাচ্ছে, পুলিশ পালাচ্ছে, এবং ওই মব করার জন্য তাৎক্ষণিক কাউকে অ্যারেস্টও করা হচ্ছে না। তাহলে অ্যারেস্টটা কেন করা হচ্ছে না? আপনি যেটা বলছিলেন একটু আগেও, যে দুষ্কৃতিকারীরা করছে, এটা আপনারা চিহ্নিত করতে পারছেন, কিন্তু এই দুষ্কৃতিকারীদেরকে কেন আইনের আওতায় আনা যাচ্ছে না? একটা তো 17 বছর 16 বছর একটা সরকার ছিল, তার মধ্যে অস্বীকার করবো না 14 থেকে 24 প্রশ্নবোধকভাবেই আওয়ামী লীগ সরকার ছিল। এর একটা রাগ ক্ষোভ পুঞ্জীবিত থাকবে। তবে সেটা কি 10 মাস থাকবে? সেটি 1 মাস, 10 দিন, 12 দিন, 15 দিন হতে পারে। রাষ্ট্রটা সবার, দেশটা সবার, মানুষগুলো সবার, আইন সবার জন্যই, সংবিধান সবার। তাহলে ওই যে রাগ ক্ষোভটা ছিল, ওইটাকে প্রশমন করাই তো রাজনীতি, এবং সেটাকে ন্যায় বিচারের মাধ্যমে প্রশমন করা। যাদের দোষ আছে, অভিযোগ আছে, মামলা আছে, তারা মামলা ফেস করবে। কিন্তু আপনি সবাইকে মপ করবেন, আপনি তো বিচারের আগেই বিচার করে ফেলছেন, তাকে ডিম ছুঁড়ে মারছেন, তাকে গালি দিচ্ছেন, তাকে লাথি দিচ্ছেন, তাহলে বিচার তো আগেই হয়ে গেল। তো সেটা তো কখনোই কোনো বিচারিক ব্যবস্থা বা কোনো আইনের শাসন হতে পারে না। আর সবসময় মনে রাখতে হবে, বিপ্লব আর দেশ চালানো এক না। মাও সেতুং এত বিশাল মাপের নেতা ছিলেন, 90,000 কৃষক নিয়ে উনি লং মার্চ করলেন, পিকিংয়ে পৌঁছলেন 30,000, 60,000 লোক রাস্তায় মারা গেছে তার যুদ্ধ করতে করতে। সেই মাও সেতুং যখন দেশ চালালেন, গ্রেট লিপ ফরওয়ার্ড করলেন, তিনি ব্যর্থ হলেন, তার মূর্তি ভেঙে ফেলা হলো, দুর্ভিক্ষ হলো। হ্যাঁ, তার সময় ড্যান জিওপিং নামে একজন থিওরিস্ট ছিল, উনি মাও সেতুংয়ের এনথিসিসকে চ্যালেঞ্জ করেছিলেন। মাও সেতুং খেপে গিয়ে তাকে ঘোড়ায় করে তার গ্রামে পাঠিয়ে দিয়েছিল। এটা এই গল্পটা জিয়াউদ্দিন বাবলু ভাইয়ের কাছে শোনা ছিল। পরে মাও সেতুংয়ের মৃত্যুর পরে সেই ড্যান জিওপিংকেই আবার নিয়ে আসা হলো, যে তোমার অ্যান্থিসিসটাই ঠিক ছিল, ক্যাপিটালিস্ট মিক্সড কমিউনিজম করতে হবে, ওপেন মার্কেট ইকোনমি করতে হবে। চায়না তারপর থেকে ওপেন মার্কেট ইকোনমি হলো। অর্থাৎ ওই যে মাও সেতুংয়ের মতো বিপ্লবীও দেশ চালাতে ব্যর্থ হয়েছিলেন। সেখানে আমাদের অনেকেই, আমি শেষ করে দিচ্ছি, আমাদের এই 45 দিনের অনেক রাজনীতিবিদরা দেশ চালানোয় এত বড় বড় সিদ্ধান্ত নিয়েছে, যেখানে ভুল হওয়াটা খুবই স্বাভাবিক। আমি মনে করি এই বিপ্লবীদেরকে, এই আন্দোলনকারীদেরকে একটা দ্বন্দ্বের মধ্যে ফেলে দেওয়া হয়েছে এই পদগুলো দিয়ে, মন্ত্রিত্ব দিয়ে, বড় বড় পদ দিয়ে। তাদেরকে ওয়াচডগ হিসেবে রাখাই ভালো ছিল।